আমি মেডিকেল ইন্স্যুরেন্স নেওয়ার কথাটা অনেকবার ভেবেছি, কিন্তু টাকা খরচের কথা ভেবে না আর নেওয়া হয়ে ওঠেনি। এখন মনে হচ্ছে এটা না নেওয়াটাই হয়তো ভুল হচ্ছে। হঠাৎ কিছু হয়ে গেলে তখন কি করব? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার। আমি না বারগুলো খালি ভুলে যাই, জানো তো, কি জ্বালায় পড়েছি। আর তনু ঘুম থেকে উঠে পড়েছে, আমিও ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। উঠে কালকে রাত্রিবেলা আমি একটু আলমন্ড বাদাম আর একটু মেথি দুটোকে ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এখন তনুকে দেবো একটু মেথি জল, আমি খাবো ছেঁকে। তারপরে তোমার গিয়ে চা বসবে। আজকে রান্নায় কি করব সেটাই ভাবছি, কারণ কি বাজার সেরাম নেই, ইলিশ মাছটা খালি আছে। ইলিশ মাছটা দেখি, দাঁড়াও ছেঁকে নিয়ে আগে জলটা। দুটো কাপে করে করতে হবে জানো। এখানে কাপ বলতে এইটা নিমতলার কথা, এইটা বেশিরভাগ মানুষ বলতে, সবাই নয়। তো চলো মেথি ভেজানোর জলটাকে খাই, ঠিক আছে। এটা শরীরের জন্য খুব উপকার। এটা তনু খাবে আর এটা আমি খাবো। আমি চক করে তোমাদের সামনেই খেয়ে নিই। আলমন্ড আছে তিনটে, তনুর তিনটে। এরপর ভাতটা বসিয়ে দিই ফ্রিজে। তোমার আছে, ইলিশ মাছ আছে। ইলিশ মাছটা অন্তত বার করে নিই। কালকে একটু চিংড়ি মাছ এনেছি, এখানে রাখা রয়েছে, খেয়ে নি। কাপেরটা মেথির জল, এটা বাদাম। তুই কোনটা এটা করলি? এটা ওটা করে দিলি? হুম, আর আম্মু খাবো না মেয়েদের জন্য? এটা খা না রে বাবা, মেথির জল তো বলছি কাপেরটা। কথা কি বুঝতে পারিনিস নাকি? আজকে এই কথাটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদেরকে লাস্টের দিকে বলবো। সত্যি বলতে আমি না অনেক দিন ধরে ভেবেছিলাম একটা মেডিকেল ইন্স্যুরেন্স করব, কিন্তু অন্যান্য খরচের জন্য না টাকাটা মানে আলাদা করে রাখা হয়ে ওঠেইনি। কিন্তু যত ভাবি না ততই আমার মনে হয় এটা না খুব দরকার, কারণ হঠাৎ যদি কখনো ধরো হসপিটালে ভর্তি করতে হয়, বড় কোনো চিকিৎসার প্রয়োজন হয়, তখন একসঙ্গে অনেক টাকা মানে লাগতে পারে। আমাদের মতো সাধারণ মানুষের এই জমানো টাকা খুব বেশি থাকে না। হঠাৎ একটা বড় চিকিৎসা খরচ মানে চলে এলে না, মানে তোমার যত দিনের টাকা যেটুকু জমানো থাকে সেটুকু একেবারে মানে শেষ হয়ে যেতে পারে। তাই ভাবছি এবার একটু খরচ হলেও ভবিষ্যতের কথা ভেবে আর কি মেডিকেল ইন্স্যুরেন্সটা নেব। মানে ভালোভাবে আর কি খোঁজ খবর নেব আগে। এক্ষুনি নেব না, আগে একটুখানি খোঁজ খবর নিতে হবে জানো তো। এখন এই 2 কাপ চা করলাম আদা দিয়ে একটুখানি। চাটা নিয়ে এখন তনু তো আমাদের একটু বসবো, বসে খাবো। তারপরে তোমার রান্নায় মানে যেটা করবো সেটা মোটামুটি একটা ভেবে রেখে। ওই জয়েন্টটা অনেকক্ষণ ধরে চলছে, আমি দেখতে পাচ্ছি। এই মহাপুরুষটা আমার জানলায় এসে বসে পড়েছে। আর আমি না প্রথমে ভয় পেয়ে গেছি, আমি ভাবছি বলে যা আমার ইলিশ মাছটা করে রয়েছে, ওনা খেয়ে নিল নাকি রে। তারপরে দেখলাম না, বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। আর একদম এইখানটাতে এসে বসে আছে, এই জায়গাটাতে। হুস করতে আর ফুক করে পায়ে লেগেছে। যা যা, আলু নেই তো, নাহলে তোকে দুটো আলু দিতাম। ওই সকাল সকাল এলি আমাদের বাড়িতে, কিছু না খেয়ে যাবি? এনে নিচে ফেললাম, তুলে নে। তুলবে?
ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছের ঝাল করব না, আর তার সাথে তোমার পুঁই শাকের তরকারি করব। কালকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি কাকিমার কাছ থেকে 200-র মতো, বেলায় একটু গেছিলাম তো, তোমার 30 টাকা শ নিয়েছে জানো তো। 200 চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর আজকে পুঁই শাক দিয়ে অল্প একটু মানে গুনে গুনে মানে চিংড়ি মাছ করছি, তনুর 4টা আমার 4টা, এরকম 8টা চিংড়ি মাছ দিয়ে তোমার পুঁই শাকের তরকারিটা করছি। একদম কচি পুঁই শাক তো, একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করছি। আলু ছিল না জানো তো, আবার তোমার এতে ব্লিঙ্কিটে অর্ডার করলাম, আলু, কুমড়ো, পেঁয়াজ এগুলো সব দিয়ে গেল। তারপরে এই তোমার কাটলাম, আলু কাটলাম, কুমড়ো কাটলাম। তারপর তোমার এও ছিল না, একটা পনির অর্ডার করেছি, পনিরটা আজকে হবে না যদি, ওটা মানে অর্ডার করে রাখলাম। একটা ভালো পনির দেখছিলাম, একটু কম পয়সা হলো। তোমার ওই মাদার ডেয়ারির পনিরটা, মালাই পনিরটা 83 টাকা নিল জানো তো। বাজারে তো এখন পনিরের দাম বেড়ে গেছে জানো তো, 95 টাকা হয়ে গেছে এখন, আগে 90 টাকা ছিল, এখন 95 টাকা হয়ে গেছে। সব জিনিসের দাম আর কি হু করে বাড়ছে জানো তো। এদিকে তোমার রান্নাটা হয়ে গেছে, পুঁই শাকের তরকারি হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, তনুকে খেতেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এদিকে তোমার সয়াবিনের তরকারিটা করছি। সকালবেলা যে ব্লিঙ্কিট থেকে এসছে তোমাদের সঙ্গে যে শেয়ার করব, মানে সেটুকু সময় পাইনি জানো তো, একেবারে আলু ছিল না জানো, যার জন্য বাধ্য হয়ে আমাকে অর্ডার করতে হলো। আর আসতেই সাথে সাথে মানে তাড়াতাড়ি করে কুটে তরকারিটা বসিয়ে দিলাম। একটা খুব ভালো হয় কী বলতো, 10 মিনিটের মধ্যে মানে ডেলিভারিটা করে দিয়ে যায় জানো তো। আর এদিকে সয়াবিনের তরকারি হয়ে গেছে, তোমার রুটিও হয়ে গেল, এবার তনুকে খালি প্যাক করে দেবো আর তনু অফিস বেরিয়ে পড়বে। এই, দেখে ব্যাগটা নে, দেখে বটি বটি সরাবি। সাবধানে যাবি, থাক আছে। উলবেড়িয়া এসে গেছে, উলবেড়িয়া। কালকে বৃষ্টি হয়েছে। কালকে বৃষ্টি হয়েছে তো সারা রাত দিন। তুই কাল ভিজে গেছিলিস, তাহলে জুতো ফুতোগুলো সব ভিজে গেছিলো ওখানে, তাহলে জুতোটা খুলে রেখে দিয়েছিলিস, ঠিক করেছিলিস। জুতোটা তো, হ্যাঁ জুতোটা তো খুলে রেখেই ভিতরে যাবি। সাবধানে যাবি, হ্যাঁ। ঠিক আছে। আজকেও আমি টিফিনে তোমার মুসলি খাবো জানো তো। আমার দুধ দিয়ে মুসলি খাওয়ার থেকে টক দিয়ে মানে টক দই দিয়ে মুসলি খেতে না বেশিই ভালো লাগছে গো। এটা না টক আর এটা একটু মিষ্টি মিষ্টি ভাব, বেশ সুন্দর লাগছে। আর সামান্য একটুখানি আমি ওই ব্রাউনি সুগারটা রয়েছে ওটা একটু দিয়ে দিচ্ছি তো, এত সুন্দর খেতে লাগছে। এখন মানে টিফিনে এটাই খাবো রেগুলারই। কারণ কি, মুসলিটা নিয়ে এসেছি এর থেকে অবনি মল থেকে, দামেও একটু সুবিধা হয়েছে। ফ্লিপকার্টে তোমার 200 টাকা নিচ্ছিল, এখানে তোমার নিল কত জানো তো, 190 টাকা নিল। হ্যাঁ বেশ অনেকটা, 500 নাকি 1 কেজি কী জানি, ওটা আমি দেখিনি, তবে তবে খুব ভালো জানো তো। আর এদিকের মোটামুটি কাজ সব গুছিয়ে নিয়েছি, টিফিনটা খেয়ে গ্যাস মুছলাম, তারপর তোমার বাসনগুলো ছিল মাজলাম, ও ঘরে বিছানাটাকে গোছালাম, এ ঘরে বিছানাটাকে গোছালাম, দিয়ে ড্রেসিং টেবিলটা মানে অগোছালো হয়েছিল। সেই ইয়েতে গেছিলাম না, রবিবার দিনকে গেছিলাম ঘুরতে, আর তারপরে সেই এটা ওটা সব পড়েছিল, সেগুলো তো আর গোছানোই হয়নি, ওই জন্য আজকে একটু গুছিয়ে নিচ্ছি। তবে আমি না এখনও পর্যন্ত নিইনি জানো তো, তাই কোনটা ভালো হবে, কোন পলিসিটা নেওয়া উচিত সেটা আমি বলছি না। আগে ভালো করে বুঝবো কি কি কভার, মানে কি কি কভার করে, কতটা কত টাকা আর কি দিতে হবে, ওয়েটিং পিরিয়ড আছে কি না, সব দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে জানো তো। তোমাদের মধ্যে যাদের ধরো মেডিকেল ইন্স্যুরেন্স আছে, তারা একটু বলবে তো কি দেখে মানে ইন্স্যুরেন্সটা নিয়েছিলে। আর আমার মতো যারা ধরো এখনও নাওনি, তাদের তো যদি কিছু অভিজ্ঞতা থাকে তারাও একটুখানি জানাবে, ঠিক আছে। আমার এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে মোছা হলো। পুঁই শাকের তরকারি করেছি, গুনে গুনে পুঁই শাক মানে চিংড়ি মাছ দিচ্ছি আজকে, আর এই ইলিশ মাছ ভাজা, একটু তেল, আবার এখানে একটু এক্সট্রা তেলও আছে। আর এই দুপুরবেলা বসে গেছি তোমার খেতে। আজকে শরীরটা একটু ভালো আছে, আজকে কাজের মধ্যে খালি ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করেছি, কারণ রবিবার দিনকে যেহেতু ঘুরতে গেছিলাম তো, সেই জন্য তোমার ড্রেসিং টেবিলটা একদম পুরো অগোছালো হয়ে গেছিলো, সেই জন্য আজকে করেছি। আজকে রান্নার মেনুতে খালি পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছে আর ইলিশ মাছ হয়েছে। ইলিশ মাছটা তো সেই রবিবার থেকেই চলছে, আর আজকে হয়ে গেছে মানে ইলিশ মাছের পর্বটা শেষ, ঠিক আছে। আর আমাদের ঘড়িটা না বন্ধ হয়ে গেছে জানো তো, বন্ধ ঘড়ি রাখতে নেই। আমি যখনই তোমাদের সঙ্গে ধরো বলছি যে ধরো ধরো বলছি যে কটা বাজে জানো, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, তখন এরকম তাকাচ্ছি, তখনই দেখছি ঘড়িটা বন্ধ। মানে এই বন্ধ ঘড়ি দেখতেও নেই, আর বন্ধ ঘড়ি ঘরে রাখতেও নেই। আজকে আমি তনুকে বলেছিলাম সকালবেলা যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে দেখেছিস, বলছে হ্যাঁ দেখলাম তো। আসার সময় একটা ব্যাটারি নিয়ে আসবে কিনে, বলছে ঠিক আছে। তো চলো করি, খেয়ে নিই, ঠিক আছে। ইলিশ মাছটা আমার সামনে থাকলে বসে বসে বেশিক্ষণ কথা বলা যায় না। আমার ইলিশ মাছের প্রতি খুব লোভ জানো তো, আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে।
তনু বলবে তুমি মনে হয় আগের জন্মে বিড়াল ছিলে, ইলিশ মাছ মাংস এগুলো তোমার মানে খেতে খুব ইচ্ছা লাগে না। বলছি হ্যাঁ, বিড়ালি বলা যাই বল, সামনেটা একটু তেল নিয়েছি তো, প্রথমে আগে শাক দিয়ে খাবো, তারপরে তোমার দিয়ে খাবো। তো চলো খেয়ে নিয়ে বসে থেকে লাভ নেই। রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমার মায়ের কাছে, ঠিক আছে? তনু তো অফিস বেরিয়ে গেছে। রেডি হয়ে নিয়েছি, এখন তোমার যাচ্ছি মায়ের কাছে। কত ঘেমে গেছি দেখো না, খালি এত গরম হচ্ছে, আর জামাগুলো না কি টাইট হয়ে যাচ্ছে গো। আর তার সাথে তোমার মানে এই জামাগুলোর সঙ্গে যে প্যান্টগুলো হয় না, খুব বাজে প্যান্ট। কি বলতো, প্যান্টগুলো না ধুলেই অ্যাঙ্কাল লেন্থের থেকে ওপরে উঠে পড়ছে, আমার গায়ে আর হচ্ছে না। আর তো চলো, বাসন মেজে সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে ওই ঠাকুরের কাছে লাইটটা জেলে আর আমি এখন বেরোচ্ছি, মায়ের ওখানে যাবো, একটু দরকার আছে। তারপরে চলে আসো সন্ধ্যাবেলার মধ্যে, এখন সর্বমাত্র 2:30-3টে বাজে, যেতে করতে 3:30-4টেই বাজে। আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসবো, তবে চলে আসবো। ফোন যাই একটু, ঠিক আছে? নেমে পড়েছে হাসকালি বলে। এখন হাঁটতে হাঁটতে আমাকে অনেকটা রাস্তা হাঁটতে হবে। আর আমাদের খালের জলটা এখন দেখো, খালের জলটা আজীবন কালই পচে পচে গেছে একদম। চলো ঘরে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর মা কি করছে কি জানি। হ্যাঁ, সিঙ্গারা ভাবি চা করেছে, কত কি দিচ্ছে। কটা সিঙ্গারা দিয়েছে? আমি একটা খাবো। না না ধরো, হ্যাঁ একটা খাবো। তুমি একটা খাবে? ঠিক আছে। তোমার চা কই? নিয়ে আসো। মিঠুকে সিঙ্গারা দিচ্ছে, মিঠু সিঙ্গারা খাবে। ওই শালা ঝাল লেগেছে, মিঠু ঝাল লেগেছে, মিঠু ঝাল লেগেছে, মিঠু দিচ্ছে আবার। ও একে গুলগুলোকে খুঁজছে, জানো? ও গুলগুলোকে খুঁজছে, যে গুলগুলো কোথায় গেল। গোপালকে এরা বলু চা খাচ্ছি সিঙ্গারা দিয়ে। বুলু নেই, ও তো ভিডিওতে দেখতে পাবে না। আর এই বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে পাড়া ধুলাম, ধুয়ে আমার গোপালকে আগে সন্ধে দিলাম। কিরা আওয়াজ হচ্ছে দেখো খালি। সন্ধে দিলাম, দিয়ে আর রাত্রিবেলা কি রান্না করবো। তনু ফোন করছে, ফোন করে বলছে যে আমি আন্দোলনে নেমে পড়েছি। আমি বলছি তুই আন্দোলনে নেমে পড়েছিস, আমার রান্না হয়নি কিছু। বলছি যে রান্না হয়নি? বলছি না। বলছে তাহলে এক কাজ করো, বরঞ্চ আমি ম্যাগি করবো। আমি বলছি ম্যাগি করতে হবে না, তুই বরঞ্চ 2টো রুটি কিনে নিয়ে আয় রুমালি, আমি সোয়াবিনের তরকারি দিয়ে 2টো ডিম ভাজবো, খাওয়া হয়ে যাবে। বলছে না, আমি আজকে ম্যাগিটাই বানাবো, তুমি একটু নুন চিনি বা জল বানিয়ে রাখো খালি, আমি গিয়ে ম্যাগিটা করবো। আমি বলছি তুই করবি? বলছে হ্যাঁ আমি করবো। আর আমি ম্যাগিটা না ওর মতো করে করতে পারি না, ওর রামেন ম্যাগিটা খুব ভালো করে, আমি ওখানে বার করে রেখে দিয়েছি। তো আসুক আগে, আসলে একটু জল ফল খাক, একটু বসুক, মুখ ফুক ধুক, তারপরে গিয়ে করবে। ম্যাগি করতে তো আর অনেকক্ষণ সময় লাগে না। আর এখন তো ঘড়ির কাঁটা বেশি বাজে না, মায়ের ওখান থেকে বেরিয়েছি তোমার তখন 6টা বাজে, আর এখন তোমার 7:46 হয়েছে, 6টা বাজে। তারপরে রাস্তায় জেঠিমাদের সঙ্গে সব এই দেখো, আমি এই ছয় মারতে বলছি যে তনু আসবে, আসলে একটু রামেন রান্না করবে। হ্যাঁ তনু টুক করে চলে এসছে। তো চলো ওকে একটু নুন, দরজা খুলে বলছি কি, আমি গেটের আওয়াজটা পেলাম বলেই দরজাটাকে খুলে রেখে দিয়েছিলাম। তোকে একটু নুন চিনি জলটাকে দিই, তারপরে রামেনটা বানাক, তারপরে আমি আসছি, ঠিক আছে? এই হচ্ছে নুন খেয়ে নিচ্ছে। চল চল চল, আমি ডিমের পোস্টটা করে নিচ্ছি। যা একটা রান্নাঘরে আমরা দুজনে মিলে ছুটি করছি। আমি ভাজছি তোমার ডিমের পোচ, আর তনু এখানে করছে তোমার রাম এই, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, তো করে নি আগে। হ্যাঁ, একটা হাতে ক্যামেরা, একটা হাতে এই নিয়ে হবে না। ও তনুয়া, এটা নিয়ে গিয়ে রাখো। কি সুন্দর যে দেখতে হয়েছে, কি কথা বলবো আমি একদম। কেমন হয়েছে রামেনটা দেখতে? হেব্বি সুন্দর না? তো চলো, সারাশিটা খারাপ হয়ে গেছে, সারাশিটা খারাপ হয়ে গেছে। সারাশিটা এরম ধরতে গেলে এরম হয়ে যায়, কিন্তু আবার
চেপে ধরলে ঠিক করেই হয়ে যায়, কিন্তু ওই তনু এখন করছে সারাশিটা ধরতে গিয়ে। আমি বললাম সারাশিটা কিন্তু একটু এরম হয়ে যাবে, বলছে এরম কেন হয়ে যাবে, ভয় পেয়ে গেছে। তো চলো, এগুলোকে বিপদের লক্ষণ বলে, এগুলোকে ঠিক করতে হবে, একটা নতুন সারাশি কিনতে হবে বল। হ্যাঁ, যেগুলো দরকার সেগুলো তো কিনতে লাগবে। খেয়ে নি রামেনটা। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, তনু শুয়ে পড়েছে, আর আমি বসে বসে এডিট করছি। এখন ঘড়ির কাঁটা এখন 11টা 13 বাজে। মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিলো বলে আমি করলাম, একটা ওষুধ খেয়েছিলাম, খেয়ে রোলানটা লাগালাম, লাগিয়ে তারপরে মানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে একটুখানি শুয়েও পড়েছিলাম। তারপরে ভাবছিলাম যে এডিট করবো না, কালকে করবো, কালকে আবার বৃহস্পতিবার, কালকে এখন পুজোটা হবে কিনা বলতে পারছি না। তো আজকে তোমরা অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো। আজকে তো আমার এক সাবস্ক্রাইব বন্ধুর সঙ্গে আমার ওখানে দেখাও হয়ে গেছে। তবে ওর গল্প শুনে আমি ওর মুখের দিকেই তাকিয়ে আছি, যে ভাবছি যে আমার তো ডিভোর্স হয়েছে না, আরে ধরো জ্বালাচ্ছে পোড়াচ্ছে, ওর আবার মানে হাজব্যান্ড মারা গেছে, জানো তো। শুনে এতটা কষ্ট লাগছিল যে মেয়েদের কি কপাল দেখো, সত্যি। মাম বলছিলে দিদি তোমার চোখ মুখ এত ফোলা ফোলা লাগছে কেন গো? ওটা ক্যামেরাটা সামনে থেকে ধরেছিলাম বলে মনে হয় চোখ মুখ ফোলা ফোলা লাগছিল। মানে যখন আমি আজকে বাপের বাড়ি যাচ্ছিলাম দেখবে আমার মুখটা কেমন লাগছিল, হাতে করে এরকমভাবে ধরে আছি তো, মানে ক্যামেরাটার সঙ্গে মুখটার সঙ্গে মানে এইরকম ডিস্টেন্স হয়ে আছে। এতটা তো আমার তো হাত আর অনেকটা লম্বা নয়, যার জন্য তোমার মুখটা সামনে থেকে অনেকটা ভারী লাগছে। আর যখন স্টিক নিয়ে করি তখন তো একটু ডিস্টেন্স থাকে, তখন মুখটা একটু অন্যরকম লাগে না, কি জানি নাকি আবার কিছু হলো না। আমার তো এমনি সুস্থ আছে সত্যি কথা বলতে, ভগবানের কৃপায় ভাই। শ্রাবণী গাঙ্গুলি বলছিলে তুমি মন খারাপ করো না, তোমার মতো আমাদেরও অনেকেরই অবস্থা এইরকম, একই রকম। না গো, মন খারাপ করি না, কি বলো তো, সমাজে চলতে গেলে যেমন টাকা পয়সারও দরকার হয়, আর একটা মাথার উপরে ছাদও দরকার হয়। একটা মেয়ের না এখন হয়তো আমরা ভাবছি যে চালিয়ে দেবো এই করবো, কিন্তু আমি সত্যি কথা বলতে কি, আমি ভবিষ্যতের কথাটা না খুব ভাবি, জানো তো। ভবিষ্যতে ধরো আমার মেয়ের বিয়ে দিয়ে দিলে, তারপরে ধরো মেয়ের কাছে গিয়ে তো আর থাকতে পারবো না মেয়ের সংসারে। হ্যাঁ, ধরো আমার একটা ধরো হঠাৎ করে ওষুধ লাগলো, একটা কিছু লাগলো, তখন কি হবে না হবে, এইসবগুলো যে আমি ভাবি না, একদম আমি কিন্তু তা করি না। আজকে যখন আমি ওকেও দেখছিলাম, তখন ওর ছেলেই উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ওর তো ব্যাপক কিছু বয়স হয়ে যায়নি। ও বলছে আমারও খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তো দেখে তো সেটা মনেও হলো ও খুবই অল্প বয়স। হ্যাঁ, তাই আমিও ভাবছি যে সারাটা লাইফ ওরই বা কী করে কাটবে, আমারই বা কী করে কাটবে, এইসব ভাবছিলাম। মানে দেখে আমি ওর দিকে তাকিয়েছিলাম খানিকক্ষণ, মানে মনটা খুব খারাপ লাগছিল যে আমি প্রথমে তো বুঝতেই পারিনি, ভাবছি শাঁখা সিঁদুর পরেনি কি এমনিই পরেনি, এখনও অনেক মেয়েরাই পরে না, প্রথমে বুঝতে পারিনি, তারপরে বললো স্বামী নেই আমার। তা শুনে আমার এত মনটা খারাপ হয়ে গেল, মানে কি বলবো তোমাদেরকে। যখন আমি না তোমাদের সবার সঙ্গে মানে আমার দুঃখ কষ্ট যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, ধরো আমার সঙ্গে যা পাস্টে যেগুলো ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও জানতে চাও, সেই জন্যে বলি। কিন্তু আমি যখন আবার আরও মানে সবাইকে যখন দেখি না, তখন ভাবি যে আমি মানে একরকম আছি, আমার থেকে আমার এই বন্ধুরা আবার একরকম আছে, তখন দেখে না মনটা খুব খারাপ লাগে, জানো তো। আমি চাই সবাই খুব ভালো থাকুক, জানো তো, আমার মতো এরম পরিস্থিতি যেন কাউকে না পড়তে হয়। কিন্তু যখন সব শুনি তখন মনটা খুব কষ্ট হয়। তো আর একটা কমেন্ট পড়ি। উম, এ এসি থেকে কমেন্ট করেছিলে ভিডিওটা খুব ভাল লাগলো, থ্যাংক ইউ গো। ACRG5TD তোমার এইটা এইরকম নাম কেন দিয়েছে, তোমার একটা নাম বলো না গো, তাহলে আমার খুব ভাল লাগবে, মানে বুঝতে পারবো তুমি কে বলছো। আর একটা হচ্ছে কি, নেচার অফ বিউটি থেকে বলেছিলে যে তোমার ছেলে CFA করে, বাহ, সেকেন্ড ইয়ার, ভালো থেকো, বাহ খুব ভালো। তো সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড গ্রুপ দেবে, ফার্স্ট গ্রুপ পাস করে গেছে, সেকেন্ড গ্রুপ দেবে, বাহ খুব ভাল লাগলো গো শুনে। কারণ কি তোমার CFFটা মনে হয় তোমার এই শেয়ার মার্কেট নিয়ে না। হ্যাঁ, তনুকে বলছিলাম, বলছে যে হ্যাঁ CFটা আমাদের অফিসে এক কলিগ আছে, ও এটা নিয়েই পড়ছে, বলছে শেয়ার মার্কেটটা তো পুরো একদম গুলিয়ে খেয়েছে দাদাটা, মানে সব কিছুটা জানে। হ্যাঁ, যে ভালো, শেয়ার মার্কেটটা জানা থাকলে না একবার মানে বড়লোক হয়ে যাওয়া যাবে। ট্রেডিংটা ভালোভাবে শিখলে, ওখানে টাকা ইনভেস্ট করলে
আমরা তো ওইসবগুলো পারি না। আমি শিখতে চেষ্টা করেছিলাম একবার, জানো, আমি একবার ইনভেস্ট করেও ছিলাম 200 টাকা। তবে কি বলো তো, ওই আমি লসে রান করিনি, তবে লাভও হয়নি আমার কিছু। মানে যা টাকা দিয়েছিলাম সেটা তো ফেরত পেয়েছি, উল্টে 40 টাকা কাটা গেছে। কারণ ব্রোকার চার্জ আছে না, তোমার 20 টাকা 20 টাকা 40 টাকা কেটে নিয়েছিল। আমি সেল করতে পারিনি প্রথমে। আর তারপরে কল পুট কল না কী সব থাকে, ওইটা দেখছিলাম, ওইটা দেখেই করছিলাম। ওটা না প্রপার না শিখে ওগুলো করাটা ঠিক নয়, সেই জন্য একবারই করেছিলাম। সেন্টারে যখন ছিলাম অফ টাইমে বসে বসে ইউটিউব দেখে দেখে করছিলাম। অনেক কিছু শেখার ইচ্ছা থাকে, জানো তো। তো যাই হোক, এই হলো। আর আজকে কেন তোমাদেরকে ইন্স্যুরেন্সের কথাটা শেয়ার করলাম সেটা আগে বলি। আজকে আমার এক মানে খুড়তুতো বলবো না আর নিজের লোকও বলবো না, মানে আমাদের পাড়ারই এক দিদি, হ্যাঁ, তার মানে খুব শরীর টরীর সবসময় প্রায় খারাপ থাকে। তার স্বামীটা এত ভালো, মানে অনেক স্বামীরা কী বলো তো, গয়না কিনে দেবে, বাড়ি করে দেবে, গাড়ি করে দেবে, সব করে দেবে, কিন্তু মানে টাকা পয়সা খরচা করতে হলে, ধরো অসুখ বিসুখে টাকা পয়সা খরচা করতে হলে তখন গায়ে লাগে। আবার অনেক স্বামীরা আছে তো মানে করেই না, বাপের বাড়ি চলে যাও, এরামও করে। আমি কেন করব, ঠিক আছে। আর আমি ওর হাজব্যান্ডটাকেই দেখছি, মানে দিদিটার প্রথম থেকেই মানে নানান রকমের, কিন্তু ওর হাজব্যান্ডটা এত ভালো, হ্যাঁ, মানে তোমার এখনও পর্যন্ত মানে খরচার পর খরচা, খরচার পর খরচা করে যাচ্ছে। আমি তাই না সব যখন শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাকে তো করে আসার সময় এত খ্যাও খ্যাও করে এটা ওটা ঢোকে না, বিরক্ত লেগে যায় আমার। হ্যাঁ, তো শুনছিলাম, বলছে যে কত টাকা খরচা হয় জানিস, এই এই অসুখ ওই অসুখ, ওই সেই অসুখ, তোর দিদির তো জানিস কি হয় হয়। আমি না শুনে অবাক হয়ে যাচ্ছি খালি। যে একটা মানুষের সত্যি কথা বলতে কি বলো তো, ধরো হঠাৎ করে কিছু হলে না, একটা ইন্স্যুরেন্স থাকা খুবই ভালো। আজকে মাকেও বলছিলাম যে তোমাদের ইন্স্যুরেন্স নেই। আর আমার বাপির তো আগের সপ্তাহে নাকি বুধবার দিনকে কি করেছে জানো, আমাদেরকে জানায়নি, আজকে বললো আমাকে। কি মাছ খেয়েছে, মাছটা মনে হয় লঙ্কা বাড়া দিয়ে ঝাল করেছে, সেই মাছটা খেয়ে আর রাত্রিবেলা মাছটা খেয়েছে রুটি দিয়ে, খেয়ে আর রাত্রিবেলা মাঝরাতে বুকে খুব যন্ত্রণা হচ্ছিল, জানো, গ্যাস হয়ে গেছিলো। তারপরে বলছে আমার খুব বুকে যন্ত্রণা করছে, বুকটা এরম এধার ওধার করছে, উঠে পড়েছে, উঠে কষ্ট পাচ্ছে খুব, এরম করছে। তারপরে আমার মা গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছে, আর তারপর গরম জল দিয়ে দিচ্ছে, খেয়ে চুপ করে এরম বসেছিল। তারপরে আস্তে আস্তে কমে গেছে। আমি বলছি রাত্রিবেলা না তোমরা খাবে না কিছু, 6টার পর থেকে কিছু খাবে না, খেলেই তো এরকম সমস্যা। আর আমার বাবা মারও ইন্স্যুরেন্স করা নেই, জানো তো। ওই টাকাগুলো তো ইন্স্যুরেন্সে দিলে ধরো কিছু না হলে তার তোমাকে টাকাগুলো আর হবে না, টাকাগুলো তো গেল, এই ভেবেই আমার বাবা মাও করেনি ইন্স্যুরেন্স। আর আমার কথা তো বাদ দাও। সেই জন্য আমি ওই দিদিটার কথা শুনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে একটা মানুষের ইন্স্যুরেন্স করাটা খুব ভালো গো। না করলে না তোমার কি হবে, তোমার ধরো 200 টাকাও তুমি যদি জমিয়ে রাখো, তোমার একটা কিছু হলে তুমি কি চুপ করে বসে থাকতে পারবে, তোমার ওই টাকাটাও বেরিয়ে যাবে। কিন্তু বছরে একটা টাকা দিতে হয় ঠিক কথা, কিন্তু ইন্স্যুরেন্সটা খুবই দরকার, জানো তো। আর আমার নেই, জানো, আমি না একটু ভাবছি খোঁজ খবর নেবো। এবার তো বয়সটা বাড়ছে বলো আস্তে আস্তে, ধরো হঠাৎ করে যদি আমার কিছু হয় তখন তনুটা একদম দিশেহারা হয়ে যাবে, কি করবে না করবে। আর আমার বয়স্ক বাবা মা ওইরাই বা কী করবে, তাই না। আর বাকি রইলে বুলু, ও কি করবে তখন। ওই জন্য আমি ভাবছি একটা না ইন্স্যুরেন্স করাবো, অল্প টাকার মধ্যে কিরাম কী আছে না আছে টার্ম ফার্মগুলো জানবো, জেনে ভাবছি করব। তোমাদের মধ্যে যদি কারোর মানে কিছু জানা থাকে আমাকে একটুখানি সাজেস্ট করো তো, মানে কোনটা নিলে, মানে ধরো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে, কিংবা কি হলো রে বাবা, হঠাৎ করে ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলে, কিংবা ধরো আমার হঠাৎ করে কোনো শরীর খারাপ হয়ে গেল, হ্যাঁ, তখন মানে কতটা কি কভারেজ পাওয়া যায়। মোটামুটি 10 লাখ টাকার মতো কভারেজের জন্য একটা ইন্স্যুরেন্স করাতে হবে, ভাবছি একটু খোঁজ খবর নেব, জানো তো। কারণ আমি এই যে শুনে এসে না, আমি না খুব ভয় পাচ্ছিলাম। আমি মায়ের সঙ্গেও কথা বলছিলাম, মা বলছে আমাদেরও তো কিছু করা নেই, এটাই বলছিল। কী বলো তো, ভয় লাগে, একা থাকি তো খুব ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর শেয়ার করলাম, খুব ভালো লাগলো। আর তোমাদের যখন কমেন্টগুলো পাই তখনও আমার খুব ভালো লাগলো। তো আজকে রাখি। কাল আর আরেকটা কথা হচ্ছে, আমাকে ভিডিওতে দেখে
হ্যাঁ, তোমরা যে আমাকে চিনতে পারো এটাতেই আমি খুব খুশি হয়ে যাই, জানো তো। যখন তোমরা বলো এই তুমি মামনি না, আমার না তখন ভাবি যে আমাকে চিনতে পারছে ভিডিও দেখে, এরকম মনটা হয়। এর আগেও আমাকে আন্দুলে দিয়ে একটা বন্ধু দেখেছে, জিজ্ঞাসা করছে তুমি মামনি তো, আমি বলছি হ্যাঁ। তারপরে তোমার উর্মির সঙ্গে একদিন দেখা হয়েছিল তোমার এতে, মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে গো না, আবছা লাগছে। তোমার বড় কাছারিতে, বড় কাছারি না, বড় মার কাছে আজকে একটা বন্ধুর সঙ্গে দেখালো। সবাই সঙ্গে বেশ দেখা হয় তো আমার বেশ ভালো লাগে যখন তোমরা আমাকে চিনতে পেরে যাও। হ্যাঁ, তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। এই মামনিকে কে চিনতো, তাই না? তবু তো এখন 200-300 আমার মানে ভিডিওতে যে ভিউ হচ্ছে, তোমরা যে আমার বন্ধু হচ্ছ, হ্যাঁ, তোমরা যে আমাকে রাস্তা চিনতে পারছো, এটাতে আমি খুব খুশি। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট, টাটা।